আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ ওয়াহিদ কামাল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা এর আগে অনলাইন ক্লাসে 11.1 নবম শ্রেণীর গণিতের 11.1 অধ্যায়টা শেষ করেছিলাম। কিছু বাকি ছিল, কাজ দেয়া ছিল বাড়িতে, আশা করি তোমরা করেছো। তো আজ আমরা 11.2 চেষ্টা করব আমরা আমাদের নির্ধারিত সময়ের ভিতরে 11.2টাকে শেষ করার। আশা করি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। তাহলে আমরা 11.2 আমরা পুরো অধ্যায়টা আমরা কয়েকটা নিয়মের মধ্যে কয়েকটা রুলের ভিতরে আমরা শেষ করতে পারবো। তো তোমরা প্রথমে 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কে আছে এক ঘন সেমি কাঠের ওজন 7 ডেসিগ্রাম। এক ঘন সেমি কাঠের ওজন 7 ডেসিগ্রাম। আমরা 10 নম্বর অঙ্কটা দেখছি যে দেওয়া আছে এক ঘন সেমি কাঠের ওজন 7 ডেসিগ্রাম। তোমরা এখানে একটা বিষয় একটু তথ্যগত ভুল আছে। এক ঘন সেমি কাঠের ওজন না হয়ে যদি এটা ভর হতো তাহলে সঠিক হতো। এখন এখানে ওজন বলতে ভরটাকেই বোঝানো হচ্ছে। প্রশ্ন হলো কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ? কাঠের ওজন তো দেওয়া আছে, সম আয়তন পানি, তার মানে এক ঘন সেমি পানির সঙ্গে তুলনা করতে হবে। তাহলে আমরা জানি এক ঘন সেমি পানির ওজন 1 গ্রাম। দেখো, এক ঘন সেমি কাঠের সঙ্গে এক ঘন সেমি পানির আমরা তুলনা করতেছি, কিন্তু এখানে কাঠের ওজন আছে 7 ডেসিগ্রাম আর পানির ওজন আছে 1 গ্রাম। দুটো ভিন্ন এককে আছে। আমাদের হয় এই 7 ডেসিগ্রামকে গ্রামে নিতে হবে অথবা 1 গ্রামকে ডেসিগ্রামে নিতে হবে। তো আমরা জানি যে 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম। তাহলে একই এককে আমরা প্রথমে বানিয়ে নিলাম। এরপর অতএব কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা। দেখো, কাঠের ওজন ছিল 7, সম আয়তন পানির সঙ্গে তুলনা করতেছি, তাহলে পানির ওজন আসছে 10, শতকরায় প্রকাশ করতে গেলে গুণ 100, ব্র্যাকেট দিয়ে এখানে ভাগ লেখো। এটা কাটাকাটি করলে 10, 7 10কে 70 ভাগ। অতএব অ্যান্সার 70%। এই নিয়মে আমাদের আর কোনো অঙ্ক নেই, কিন্তু আমরা এর পরে যে রুলটাতে যাব সেই দেখো, এর পরবর্তীতে আমরা এরপরে আমরা একই নিয়মের যে অঙ্কগুলো পাবো সেটা হচ্ছে রুল নাম্বার 1। রুল 1-এ আমরা পাবো 11 নাম্বার, 12, 13,
15, 15 পরে 19, তারপর 20, 21, 23, 23-এর ক, 25, উদাহরণ 12, উদাহরণ 13 এবং কাজ, বক্সের ভিতরে কাজ আছে, কাজের ক এবং খ। তাহলে দেখো আমরা অনেকগুলো অঙ্ক একই নিয়মে পাবো। তো সেখান থেকে আমি তোমাদের 12 নাম্বারটা করছি, আশা করি 12 নাম্বারটা তোমরা বুঝলে, বাকিগুলো চেষ্টা করলে পারবে। 3 জন জেলে 12 নাম্বার প্রশ্নটা একটু দেখো তোমরা। 3 জন জেলে 690টি মাছ ধরেছে, তাদের অংশের অনুপাত 2/3, 4/5 এবং 5/6 হলে কে কয়টি মাছ পেল? তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে সংক্ষেপে, দেয়া 3 জন জেলের 3 জন জেলের মাছের অনুপাত ইকুয়াল 2/3 = 4/5 = 5/6। আমরা আরেকবার দেখে নিই, 2/3, 4/5 = 5/6। এখন এই যে 3 জন জেলের মাছের অনুপাতটা ভগ্নাংশে আছে, এই ভগ্নাংশ অনুপাতটাকে আমরা সরল অনুপাতে নিয়ে আসব। তাহলে সরল অনুপাতে আনার নিয়মটা হলো ভগ্নাংশগুলোর হরগুলো লসাগু দ্বারা প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করব। তাহলে 3, 5 এবং 6 এর লসাগু 30, 30 দ্বারা আমরা প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করতেছি। তাহলে 2/3 গুণ 30 = 4/5 × 30, 5/6 × 30। এখানে আমরা ব্র্যাকেটে তোমরা লিখে দিবা যে 3, 5 এবং 6 এর লসাগু 3, 5 এবং 6 এর লসাগু 30। তো আমরা এখন কাটাকাটি করি। 3 × 10 = 30, 10 × 2 = 20, = 5 × 6 = 30, 4 × 6 = 24, 5 × 6 = 30, 5 × 5 = 25। আমরা কিন্তু 3 জন জেলের মাছের যে অনুপাতটা ভগ্নাংশে ছিল সেটাকে আমরা সরল অনুপাতে নিয়ে আসছি। এখন আমরা এই অনুপাতটাকে আমরা ধরে নিয়ে বের করে নিয়ে আসবো। যে মনে করি প্রথম জেলে মাছ পায় বা মাছ পেল 20xt, দ্বিতীয় জেলে মাছ পেল 24xt এবং তৃতীয় জেলে মাছ পেল 25xt। তাহলে ধরি বা মনে করি প্রথম জেলে মাছ পেল ইকুয়াল 20xt, দ্বিতীয় জেলে মাছ পেল 24xt এবং তৃতীয় জেলে মাছ পেল 25xt। প্রশ্ন অনুসারে বা শর্ত মতে দেখো এই 3 জন জেলে মোট 690টা মাছ ধরেছে। তাহলে 20x + 24x + 25x = 690। এই তিনটা যোগ করলে 69x = এত। এটার সঙ্গে এটা কাটাকাটি করলে x এর মান আমরা 10 পাবো। তাহলে x এর মান আমরা 10 পেয়ে গেছি। এখন প্রথম জেলে মাছ পেল, এই যে 20 × 10 করলে প্রথম জেলে মাছ পাবো আমরা। অতএব প্রথম জেলে
মাস পেল 20 × 10 = 200টি। দ্বিতীয় জেলে মাস পেল 24 × 10 = 240টি। তৃতীয় জেলে মাস পেল 25 × 10 = 250টি। এই তিনটা যোগ করলে কিন্তু আবার 690 যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে আমাদের ক্যালকুলেশন বা হিসাব সঠিক আছে। আশা করি তোমরা এই নিয়মে বাকি অঙ্কগুলো চেষ্টা করবে, পারবে। এরপরে দেখো আমাদের রুল নাম্বার 2, আমরা 2 নাম্বার রুলে যে অঙ্কগুলো করতে পারবো, রুল 2তে দেখো আমরা 17 করতে পারবো, 18 করতে পারবো, 23-এর গ করতে পারবো, উদাহরণ 14 করতে পারবো, আর 15 করতে পারবো। তাহলে এখান থেকে আমি দেখিয়েছি এইটা, এবার এখান থেকে দেখাবো 18 নাম্বার। তোমরা একটু 18 নাম্বার অঙ্কটা খেয়াল করো। আঠারো নাম্বার প্রশ্নটা তোমরা একটু দেখতে লাগো। আঠারো নম্বর প্রশ্ন আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে মনে করি আমরা মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x, এখানে যেহেতু কোনো একক উল্লেখ করা নেই তাহলে আমরা একক লিখব, এবং আয়তক্ষেত্রের প্রস্থ y একক, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল x y বর্গ একক। এরপর দেখো দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 10% বৃদ্ধিতে আয়তের দৈর্ঘ্য ছিল x, তাহলে x প্লাস x এর 10%, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.1x একক। একইভাবে 10% হ্রাসে আয়তের প্রস্থ, দেখো প্রস্থ ছিল y, 10% হ্রাস পাচ্ছে, তাহলে y এর 10% ইকুয়াল 0.9x একক। সেক্ষেত্রে ক্ষেত্রফল কি আসবে একটু দেখো, সেক্ষেত্রে ক্ষেত্রফল 1.1x ইন্টু 0.9, সরি এখানে y হবে 0.9y, এটাকে গুণ করলে 0.99xy বর্গ একক।
তাহলে দেখো আমাদের মূল ক্ষেত্রফল ছিল XY বর্গ একক, আর এখন আমরা যে ক্ষেত্রফল পেয়েছি সেটা হচ্ছে 0.99 XY বর্গ একক। অবশ্যই এই ক্ষেত্রফলের থেকে মূল ক্ষেত্রফলটা বেশি, তাহলে দৈর্ঘ্য বেড়ে প্রস্থ কমে আমাদের ক্ষেত্রফল যখন কমে যাচ্ছে, তাহলে ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল হ্রাস পায়, আয়তের ক্ষেত্রফল হ্রাস পায় XY মাইনাস 0.99 XY এত বর্গ একক। এটা হিসাব করলে আসবে 0.01 XY বর্গ একক। তাহলে আয়তের ক্ষেত্রফল এখন শতকরা হ্রাস পায়, যেটা হ্রাস পাইছে এটাকে মূল ক্ষেত্রফল দ্বারা ভাগ করলাম, গুণ শতকরার জন্য 100। এটা XY কেটে গেল, 0.01 সাথে 100 গুণ করলে 1 বর্গ একক আসবে, বর্গ একক। তাহলে অ্যান্সার 1% হ্রাস, বা ক্ষেত্রফল 1% হ্রাস। তাহলে আমরা সেকেন্ড রুলটা দেখে নিলাম। এরপরে দেখো আমাদের রুল নাম্বার 3 নাম্বার রুলে আমাদের একটা কোশ্চেন আছে, ভ্যারাইটিস রুলের ভিতর দিলাম। এটা ভ্যারাইটিস রুলের ভিতরে আমরা অঙ্ক পাবো হলো 22 নাম্বারটা পাবো, আর পাবো 24 নাম্বার, 24, 22, 24। তাহলে আমরা 22 নাম্বারটা দেখি। 22 নাম্বার তোমরা একটু পড়তে লাগো। ততক্ষণ আমি বোর্ডটা একটু পরিষ্কার করি। দেখো, জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি ও সিমি একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ ঋণ নেয়। জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে, 3 বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা শোধ করে, তাদের ঋণের অনুপাত নির্ণয় করে। তাহলে আমরা ধরে নিই যে মনে করি জেমির ঋণের পরিমাণ X টাকা এবং সিমির ঋণের পরিমাণ Y টাকা। দেখো, উভয়ই কিন্তু 10%, এই উভয়ই যে পরিমাণ ঋণ নিয়েছে সেই ঋণের 10% হারে পরিশোধ করবে। এখন জেমি 10% হারে 2 বছরে, জেমি 10% হারে 2 বছরে মুনাফা দেয়। মুনাফা সূত্র আমরা জানি, I সমান PR/N। এখানে পিটা হচ্ছে তার মূলধন X, আরটা হচ্ছে মুনাফার হার 10%, তার মানে 10/100 ইন্টু 2 বছর। এটাকে হিসাব করলে, কাটাকাটি করলে আমরা পাবো X/5 টাকা। দেখো, এটা জেমি 2 বছর পরে মুনাফা দিচ্ছে X/5 টাকা। একইভাবে সিমি
10% হারে 3 বছরে মুনাফা দেয়, সিমির একই সূত্র আই সমান PRN, মূলধনটা ছিল ওয়াই টাকা, 10% 10/100 গুণ 3, এটাকে ক্যালকুলেশন করলে বা হিসাব করলে আমরা পাবো 3y/10 টাকা। এরপর দেখো শর্ত মতে সিমি মুনাফা দিচ্ছে x/5 টাকা, কিন্তু তার মূল টাকা তো শোধ করতে হবে। তাহলে এই টাকাটা হচ্ছে সিমির 2 বছর পর মুনাফা আসল, এটা মুনাফা, এটা আসল, এই টাকা সে শোধ করবে। ঠিক আছে, সেম পরিমাণ টাকা কিন্তু সিমি 3 বছর পর সে ওয়াই টাকা দেবে, পাশাপাশি এই 3y/10 টাকা সে মুনাফা পরিশোধ করবে। এটা জেমি 3 বছর পর মুনাফা আসল, এটা সিমির 3 বছর পর মুনাফা আসল, এই পরিমাণ সমান প্রশ্নেই বলে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা এখন লসাগু করলে 5 × 5x, তার মানে 6x/5 = 10 আর 3 13y। আমরা এই কোনাকুনি গুণ করে দিই, আর গুণ, তাহলে 60x = 65y। যেহেতু আমাদের এদের ঋণের অনুপাত বের করতে হবে, তাহলে x আর এই ওয়াইটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, ভাগ হয়ে যাবে, এখানে 65 আর এই 60 ওই পাশে নিয়ে গেলে ভাগ হবে। এটা কাটাকাটি করলাম, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 5 × 3 = 65, 5 × 12 = 60। অতএব x/y = 13/12 অ্যান্সার। দেখো তোমরা 22 নাম্বারটা দেখলে, এরপরে 24 নাম্বারে একটা সৃজনশীল আছে, এটা তোমরা একটু লক্ষ্য করো। 24 নাম্বারের সৃজনশীল, 24-এর সৃজনশীল অবশ্য ক নাম্বারটা তোমরা পারবে। আমি মুখে একটু বলে দিই, তোমরা এটা করবে। মাঝে একটা অঙ্ক আমাদের কিন্তু বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে 14 নাম্বার অঙ্কটা। 14 নাম্বার অঙ্ক আর হচ্ছে 11.1 অনুশীলনীর 3 নাম্বার অঙ্ক সেম, 14 নং, এবং এই অঙ্কটা মেলবে 11.1 3 নাম্বারের সেম অঙ্ক, এটা তোমরা করবে। আচ্ছা, এরপরে একটু লক্ষ্য করো, 24-এর ক 11.1 4 নাম্বার অঙ্কের সাথে মেলে। 24-এর ক 11.1 4 নাম্বার অঙ্কের সঙ্গে মেলবে, এটা তোমরা করবা। বাকি থাকে 24-এর খ এবং গ, এইটা একটু তোমরা লক্ষ্য করো। 24-এর খ, গ। তোমরা একটু পড়তে লাগো 24-এর খ এবং গ। খ নাম্বারটা পড়ো আগে। দেখো আগে আমরা উদ্দীপকটা দেখি। একদিন কোনো ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:4। তাহলে 24-এর ক মনে করি, তাহলে ওই দিন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 1x, তার মানে 1x বলতে আমরা x ধরবো। অনুপস্থিত শিক্ষার্থী মনে করি ওই দিন অনুপস্থিত শিক্ষার্থী x জন এবং উপস্থিত শিক্ষার্থী 4x জন। এখন শর্তটা কি আসতেছে একটু তোমরা একটু লক্ষ্য করো। শর্ত আসতেছে যদি 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:9। 5 জন শিক্ষার্থী যদি বেশি
উপস্থিত হয় তাহলে অনুপস্থিত 5 জন কমে যাবে। সেক্ষেত্রে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:9। অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:9। তাহলে উপস্থিত 5 জন বেশি হচ্ছে। উপস্থিত ছিল 4x, তার সঙ্গে 5 জন বেড়ে গেল। তাহলে অনুপস্থিত ছিল 1 জন, সেখান থেকে 5 জন কমে গেল। তাহলে 5 জন যদি উপস্থিত বেশি হয় তাহলে অনুপস্থিত 5 জন কম হবে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি, x - 5 বাই 4x + 5 = 1/9। আমরা যদি কোনাকুনি গুণ করে দেই তাহলে 9x - 45 = 4x + 5। তাহলে 5x - 4x = 5 + 45। এটাকে ক্যালকুলেশন করলে আমি সংক্ষেপে লিখে যাচ্ছি, x = 15 অথবা x = 10। এখন আমাদের প্রশ্ন হলো যে মোট শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে এখানে মোট শিক্ষার্থী আসতেছে, এই দুটো যোগ করলে 5x। ও এখানেই তো আমরা পেয়ে যাচ্ছি এখানে। অতএব মোট শিক্ষার্থী 50 জন। অ্যান্সার। গ নাম্বার প্রশ্নটা দেখো। গ নাম্বার প্রশ্নটার জন্য আমাদের এটা খ, 24-এর খ। তাহলে 24-এর গ নাম্বারের জন্য আমাদের কি করতে হবে সেটা একটু খেয়াল করো তোমরা। আমি এখানে তোমাদের দেখাই দিচ্ছি। 24-এর গ, খ হতে পাই, খ হতে প্রাপ্ত মোট শিক্ষার্থী 50 জন। ধরি এখানে কি চাচ্ছে, যদি কোনো মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম, তাহলে ধরি ছাত্রী x জন। তাহলে ছাত্র কি হবে, ছাত্র সংখ্যা হবে ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। তার মানে ছাত্রী ধরেছি x, ছাত্র হবে তার দ্বিগুণ 2x - 10 জন। শর্ত মতে দেখো, এরপরে এই ছাত্র আর ছাত্রী মিলে কিন্তু 50, তাহলে x + 2x + 10 = 15। এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো আমরা 3x = 10, x = 20। তাহলে ছাত্রী পেলাম 20 জন, আর তাহলে ছাত্র হবে 30 জন। এদের অনুপাত চাইছে, বা বাকিটা তোমরা আশা করি পারবে। তাহলে আমরা এই 11.2 অধ্যায়টা এই 3টে রুলের ভিতরে দেখালাম। আশা করি তোমরা প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবে।